ঝালকাঠির সুগন্ধা নদীতে ঢাকা থেকে বরগুনাগামী লঞ্চে ভয়াবহ আগুন। এই পর্যন্ত 16 জনের মরদেহ উদ্ধার, দগ্ধ শতাধিক। আজ মধ্যরাতে শেষ হচ্ছে চতুর্থ ধাপে ইউপি নির্বাচনের প্রচার। বিভিন্ন জেলায় সহিংসতার ঘটনায় প্রার্থী ও ভোটারদের শঙ্কা। বাংলাদেশ মালদ্বীপ দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে হবে বললেন প্রধানমন্ত্রী। বাণিজ্য, বিনিয়োগ ও যোগাযোগ বৃদ্ধিতে গুরুত্ব। এক বছরের করোনা টিকার আওতায় দেশের অর্ধেক মানুষ বুস্টার ডোজ চালুর সিদ্ধান্তে স্বাস্থ্য বিশেষজ্ঞদের সমর্থন। গির্জায় প্রার্থনা দিয়ে আজ শুরু হচ্ছে খ্রিস্ট ধর্মাবলম্বীদের বড়দিনের আনুষ্ঠানিকতা। রাজধানীর বিভিন্ন হোটেলে নানা আয়োজন। স্বাগত সকাল 9টার 1 ঘন্টার বিরতি ইন্ডিপেন্ডেন্ট সংবাদের সাথে আছি মুজাহিদুল ইসলাম এবং আমি ফারহান আলম। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ঝালকাঠির সুগন্ধা নদীতে বরগুনাগামী একটি যাত্রীবাহী লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত 16 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। শতাধিক যাত্রীকে দগ্ধকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে, জানিয়েছে জেলা প্রশাসন। প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে কয়েকশো যাত্রী নিয়ে বরগুনা যাচ্ছিল এমভি অভিযান। রাত 3টার দিকে সুগন্ধা নদীর দপদপিয়া এলাকায় কাছে এলে ইঞ্জিন রুম থেকে আগুনের সূত্রপাত হয়। পরে লঞ্চটি দিয়াকুল এলাকায় নদীর তীরে নোঙর করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ঘটনাস্থলে এসে 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অন্তত শতাধিক দগ্ধকে উদ্ধার করে ঝালকাঠি, বরিশাল সহ বিভিন্ন জেলায় হাসপাতালে ভর্তি করা হয়। এখনো চলছে উদ্ধার অভিযান। আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক বলছেন চিকিৎসকরা। আমার যে বাচ্চাটা না, ওটা 6 মাস না, ওই লোকটারে বলছি কোলে নিয়ে ঘুরছে। আহত আছে বা যারা ভালো অবস্থা আছে তাদের কাছ থেকে আমরা শুনছি যে এটা ইঞ্জিন রুম থেকে নিচতলা থেকে আগুনটার সংযোগ হয়েছে এবং নিচে আগুন লাগার পর অনেকে সামনের দিকে চলে আসছে, অনেকে আপনার লাফ দিয়ে পানির মধ্যে পড়ছে। কেবিনের যাত্রীরা বের হয়েছে পরবর্তীতে, কিন্তু প্রাথমিকভাবে যখন আগুন লাগছে তখন কেবিনের যাত্রীরা টের পায়নি। লঞ্চে আগুনের ঘটনা নিয়ে আরো জানাতে ঝালকাঠি থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুর রহিম। রহিম, যাদের মরদেহ উদ্ধার করা হয়েছে বা মরদেহ বা যাদের দগ্ধ হয়েছেন, তো দগ্ধ যারা হয়েছেন তারা বা মরদেহদের পরিচয় কি জানা গেছে কিনা আমাদের জানাবেন এবং সার্বিক পরিস্থিতি সম্পর্কেও জানাবেন। দেখুন, গতকাল সন্ধ্যার পরে এমভি অভিযান লঞ্চটি ঢাকা থেকে বরগুনার উদ্দেশ্যে প্রায় 7 শতাধিক যাত্রী নিয়ে রওনা হয়। লঞ্চটি রাত্র 2:30টার দিকে ঝালকাঠির দপদপি এলাকার সুগন্ধা নদীতে আসার পরে ইঞ্জিন কক্ষ থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে এবং ওইখান থেকেই কিন্তু আগুনের নিয়ন্ত্রণের জন্য লঞ্চ কর্তৃপক্ষ চেষ্টা করেছে এবং সেই থেকে দিয়াকুল এলাকায় এসে লঞ্চটি নোঙর করে এবং আগুন লঞ্চে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আশপাশের ঝালকাঠি, বরিশাল, রাজাপুর, নলছিটি সহ আশপাশের ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা কিন্তু উদ্ধার করেছে। এখন পর্যন্ত আমরা যেটা জানতে পেরেছি যে শতাধিক দগ্ধ ব্যক্তিকে তারা উদ্ধার করেছে এবং সর্বশেষ 16 জনের মৃত্যু নিশ্চিত করেছে ঝালকাঠি জেলা প্রশাসক জোহর আলী। এই মুহূর্তে আমাদের সাথে বরিশাল বিভাগীয় ফায়ার সার্ভিসের উপপরিচালক কামাল উদ্দিন রয়েছেন, তার সাথে থেকে আমরা আরো একটু বিস্তারিত শুনবো। এরপর আমরা ক্ষতিগ্রস্ত লঞ্চটি দেখাবো এবং এখানের বিস্তারিত আরো দেখাবো। আপনি যদি একটু বলতেন যে কোন ধরনের পরিস্থিতি আপনারা পেয়েছেন এবং কি কি দেখেছেন এখানে। হ্যাঁ, আমরা রাত 3:28 সময় বরিশাল ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমে সংবাদ পাওয়ার সাথেই আমরা বরিশাল নদী ফায়ার স্টেশন থেকে অগ্নিঘাতক নামের সেই জলযান আমরা পাঠিয়েছি, স্পিডবোট, এবং বরিশাল ঝালকাঠি 2 জায়গা থেকে আমাদের মোট 6টা স্টেশন থেকে প্রায় 12টা গাড়ি এখানে আমাদের 50 জনের উপরে লোক কাজ করছে। তো আমাদেরকে অ্যাকচুয়ালি ঘন কুয়াশা জলযান এখানে আসতে বাধাগ্রস্ত করেছে। তবে ঝালকাঠি
দিয়ে আমরা কাজ শুরু করেছি। তো এখন পর্যন্ত আমাদের উদ্ধার কাজ চলছে এবং অগ্নি নির্বাপনের কাজ প্রায় শেষ প্রান্তে আছে। এই পর্যন্ত আমরা 16 জন মৃতদেহ 16 জনের উদ্ধার করেছি। এর মধ্যে 12 জন স্টিমারের ভিতর থেকে দগ্ধ বা শ্বাসরুদ্ধ হয়ে যারা মারা গিয়েছেন উদ্ধার করা হয়েছে। আমাদের উদ্ধার অভিযান চলছে। এখানে পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন সহ সাংবাদিক অন্যান্য স্থানীয় যারা সবাই সহযোগিতা করছেন। উদ্ধার কাজ চলমান আছে। আচ্ছা, এই যে 16 জন মারা গেছে, এদের কি পরিচয় এখন পর্যন্ত কোনো জানা গেছে কিনা, বা এরা কতজন নারী কতজন পুরুষ এরকম কিছু আপনারা ফাইন্ড আউট করতে পেরেছেন কিনা? তো এখানে শিশু 2 বছর থেকে উপরের দিকের বাচ্চা ছেলে ফেলে আছে এবং তাদের অ্যাকচুয়ালি এখনো পরিচয় ট্রেস করা যায়নি। আচ্ছা, আর আমরা দেখতে পাচ্ছি যে এখন আগুন নিয়ন্ত্রণে আসেনি, এখন দমকল বাহিনী কাজ করে যাচ্ছে। আর কতক্ষণ লাগতে পারে আগুন নিয়ন্ত্রণে আনতে? এখন আগুনটা বেসিক্যালি ইঞ্জিন রুমেই আগুনটা আছে, এটা খুব শেষ অবস্থায় বলা যায়। আমরা অতি অল্প সময়ের মধ্যে আগুন নির্বাপনের কাজ শেষ করতে পারবো বলে আশা করি। জি, ধন্যবাদ। আমরা যেমনটি বলছিলাম যে এই লঞ্চে কিন্তু সেই রাত 2:30 থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এখন পর্যন্ত কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি। এখনো তারা অপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এখনো ফায়ার সার্ভিসের পানি যে সকল দমকল বাহিনীর লোক রয়েছে তারা কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে। আশা করি আর অল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসবে। এখন আব্দুর রহিম, আপনার কাছে আরেকটি কোশ্চেন করতে চাই, সেটি হচ্ছে যে যারা দগ্ধ হয়েছেন তাদের কি অবস্থা এবং তাদের আসলে কোথায় চিকিৎসা নেওয়া হচ্ছে বা দেওয়া হচ্ছে, এই বিষয়ে আমাদের জানাবেন। যারা দগ্ধ হয়েছে তারা ঝালকাঠি সদর হাসপাতালে 43 জন চিকিৎসা নিয়েছেন এবং বরিশালে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে বেশ কিছু দগ্ধ লোক চিকিৎসা নিচ্ছেন। এছাড়াও স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন, স্থানীয় অনেক লোকজন কিন্তু বিভিন্নভাবে চিকিৎসা নিচ্ছেন। আর এখানে দেখুন যে নদীর মধ্যে যেহেতু ঘটনা, কুয়াশা ছিল সকালে, উদ্ধার অভিযানেও কিন্তু আসলে কিছুটা বিলম্ব হয়েছে, এজন্য কিন্তু দগ্ধের পরিমাণ বেড়েছে। আর যারা কেবিনে ছিলেন তারা কিন্তু অধিকাংশ কেবিন কিন্তু ভেঙে ভেঙে তাদের লাশ উদ্ধার করা হয়েছে। এখানে আমরা আরেকটু আমাদের জেলা প্রশাসক মহোদয় রয়েছে, তার কাছ থেকে একটু উদ্ধার অভিযানের আপডেট জানবো এবং যারা আছে তাদের কাছ থেকে একটু ডিসের কাছ থেকে একটু শুনবো আসলে যে কি অবস্থা হয়েছে। স্যার, আপনি তো এখানে সকাল থেকেই আছেন, এখন কোন অবস্থায় আছে উদ্ধার অভিযান আর ইসের কি অবস্থা এখন একটু যদি বলতেছেন। ধন্যবাদ আপনাকে। আসলে আপনারা শুনেছেন যে লঞ্চটি ঢাকা থেকে ছেড়ে আসছিল গত সন্ধ্যায় এবং বরগুনাগামী লঞ্চটি ছিল এবং এখানে বিভিন্ন জন বিভিন্ন রকম কথা বলছে। কেউ বলছে 800, কেউ বলছে 1000 যাত্রী ছিল। আর বৃহস্পতিবারে যাত্রীর চাপ একটু বেশি থাকে, আপনারা জানেন এটা। আমরা আগুনে লাগে রাত 3:30টার দিকে এবং এখন এইটা ঝালকাঠি সদর উপজেলার পোনাবলিয়া ইউনিয়নের এই নদীর তীরবর্তী, সুগন্ধা নদীর তীরবর্তী স্থানে এখানে ভিড় করে আছে। আমাদের ফায়ার সার্ভিসের 4টা টিম সেই রাত থেকেই আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এখন মোটামুটি আগুন অনেকটা নিয়ন্ত্রণে। আমরা নদী থেকে এবং লঞ্চ থেকে এই পর্যন্ত 16টা মৃতদেহ উদ্ধার করতে পেরেছি। প্রায় 100 জন যাত্রীকে ঝালকাঠি সদর হাসপাতাল এবং বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আমরা এখানে আছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, কোস্টগার্ড, জেলা প্রশাসনের নেতৃবৃন্দ এবং অন্যান্যরা সবাই এখানে আছে। আমরা আশা করি যে ফার্দার আরো যদি আপডেট হয় সেগুলো আপনাদেরকে আমরা জানাবো। এখন পর্যন্ত কি কোনো তদন্ত কমিটি বা একটা তদন্ত কমিটি গঠন করব। এখন যেহেতু আমরা এখানে আছি রাত থেকে, এই জন্য করা হয়নি। তদন্ত কমিটি এখান থেকে যে আমরা করে দেবো। ধন্যবাদ। জি, ধন্যবাদ আপনাকে। জি, আপনারা জানেন যে দক্ষিণাঞ্চলের মানুষ আসলে কিন্তু লঞ্চেই যাতায়াত করে, আর লঞ্চে কিন্তু আসলে একদম শিশু, বাচ্চা, বৃদ্ধ সবাই কিন্তু যাতায়াত করে। তো এই ধরনের ভয়াবহ আসলে অগ্নিকাণ্ডের ঘটনায় যারা ছিলেন লঞ্চের তারা কিন্তু কিছু বুঝে উঠতে পারেনি। কারণ হলো যে রাত্র শেষ রাতের দিকে 2টা-2:30টার দিকে কিন্তু লঞ্চের অধিকাংশ যাত্রী ঘুমিয়ে পড়ে, যে কারণে এই অগ্নিদগ্ধ এবং হতাহতের ঘটনা ঘটেছে। আমি একটু লঞ্চটা যদি একটু দেখাতাম আপনাদেরকে, দেখুন পুরো লঞ্চটাই একদম পুড়ে গেছে, একদম শেষ থেকে মাথা পর্যন্ত পুরো লঞ্চের কিন্তু অংশই আসলে পুড়ে গেছে। কোন লঞ্চের কোনো আসবাবপত্র বা অন্য কিছুই কিন্তু নেই, একদম পুরে একাকার হয়ে গেছে। আসলে এই সুগন্ধা নদীর তীর এখন কিন্তু স্বজনহারা আত্মীয় এবং উৎসুক জনতার বেদনাদায়ক এক পরিস্থিতি বিরাজ করছে এবং এখানে আসলে আকাশ বাতাস শোকে ভারী হয়ে গেছে এত লোকের মৃত্যুতে। এখানে এখনো অনেক লোকজন তাদের স্বজনদের খুঁজছেন, খবর পেয়ে তারা অনেকে কিন্তু চলে আসছেন যে এখানে তাদের স্বজনের অন্তত লাশটা যাতে পায়, তারা কিন্তু খুঁজোখুঁজি করছেন।
ছুটোছুটি করছেন এবং এখানে এসে ভিড় জমাচ্ছেন, কেউ আহাজারি করছেন, এই রকমের পরিস্থিতি আসলে এখানে বিরাজ করছে। মধ্যরাতে শেষ হচ্ছে চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রচার। শেষ মুহূর্তে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রার্থীরা। নির্বাচন ঘিরে কয়েক জায়গায় সহিংসতার ঘটনায় শঙ্কা তৈরি হয়েছে প্রার্থী ও ভোটারদের মধ্যে। তবে শান্তিপূর্ণ নির্বাচনের জন্য সব প্রস্তুতি নিয়েছে কমিশন। ভোটের পরিবেশ নিশ্চিতে মাঠে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। রোববার চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন। 838টি ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়ছেন ৩,৮১৪ জন। সংরক্ষিত নারী সদস্য পদে ৯,৫১৩ জন এবং সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩০,১০৬ প্রার্থী। নির্বাচন ঘিরে জমে উঠেছে শেষ সময়ের প্রচার। নির্বাচনী সহিংসতায় পাবনা সদরে মারা গেছেন 2 জন, আহত শতাধিক। তারপরও অনেকটা আতঙ্ক আর উৎকণ্ঠার মধ্যে চলছে জেলার 18টি ইউনিয়নের নির্বাচনী প্রচার। নৌকার প্রার্থী ও সমর্থকদের প্রচারে বাধা, পোস্টার ছিঁড়ে ফেলা, হুমকি ও মারধরের অভিযোগ উঠলেও তারা তা অস্বীকার করেছেন। আমার নেতাকর্মীদের হুমকি দিয়ে যাচ্ছে, প্রতিনিয়তই আমাদের উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে, স্লোগান দিচ্ছে। অতি উৎসাহী হয়ে মারামারি বিশৃঙ্খলা বাঁধানোর জন্য চেষ্টা করছে। আর আমার নিশ্চিত বিজয় দেখে আমি আমার লোকজনকে বলছি তোমরা অ্যাভয়েড করো। সুনামগঞ্জে 21টি ইউনিয়নে নির্বাচন হবে। শেষ সময়ে প্রার্থীরা একে অপরের বিরুদ্ধে তুলছেন নানা অভিযোগ। ভোটাররাও একটু চিন্তিত আছে যে উপনির্বাচনের মতন এরকম দুর্ঘটনা আবার কি আমাদের ইউনিয়নে ঘটবে কিনা। ভোট হবে নওগাঁর আত্রাই, মহাদেবপুর ও ধামইরহাট উপজেলার 26 ইউনিয়নে। কয়েক জায়গায় সংঘর্ষের পর শঙ্কায় স্বতন্ত্র প্রার্থীরা। তবে সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে সব প্রস্তুতির কথা জানিয়েছে নির্বাচন কমিশন। প্রত্যেকটা প্রার্থী যাতে লেভেল প্লেইং ফিল্ড আপনারা যেটা বলছেন সেইটা যাতে প্রচারের ক্ষেত্রে বজায় থাকে, সেটা অবশ্যই এখানে যারা আইন শৃঙ্খলা দেখার দায়িত্বে আছেন তারা ইনশিওর করবে। লক্ষ্মীপুর সদরে 15টি ইউনিয়নে সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কিত আওয়ামী লীগের বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থীরা। হামলা হয়েছে কয়েকজন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর ওপর। তবে শান্তিপূর্ণ ভোটের পরিবেশ নিশ্চিতের কথা বলছে পুলিশ। আমাদের যে আইন শৃঙ্খলা বাহিনী তারা এখন থেকেই ওই এলাকায় কাজ করতেছে। আমাদের যে গোয়েন্দা টিম রয়েছে তারাও কাজ করতেছে, আমাদের সিভিল পোশাকে কাজ করতেছে। আমরা আশা করি 26শে ডিসেম্বর আমরা একটি সুন্দর, অবাধ, শান্তিপূর্ণ এবং গ্রহণযোগ্য নির্বাচন আমরা উপহার দিতে পারব। চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে এরই মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন 48 জন। মামুনুর রশিদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। ইউপি নির্বাচনে দলীয় প্রতীকে মাঠে নেই বিএনপি সহ বেশিরভাগ দল। তারপর প্রতিদিনই ঘটছে সংঘর্ষ, ঘটছে হতাহতের ঘটনা। বৃহস্পতিবার মুন্সিগঞ্জের গজারিয়ায় 6 জন গুলিবিদ্ধ সহ আহত 9। টাঙ্গাইলের ঘাটাইলের লেকেপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী শহীদুল হক মিলনের পক্ষে বৃহস্পতিবার দুপুরে মিছিল বের করে তার কর্মীরা। মিছিলটি ইউপি কার্যালয়ের সামনে পৌঁছলে বাধা দেয় নৌকার সমর্থকরা। এ সময় দুপক্ষের সংঘর্ষে মুহূর্তেই রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। আহত হন দুপক্ষের অন্তত 20 জন। আগুন দেয়া হয় বেশ কয়েকটি মোটরসাইকেলে। আমরা যখন মিছিলের বেশিরভাগ অংশ পার হয়ে গেছে, আমাদের পেছনের দিকে যে অংশটুকু ছিল সে অংশকে সে অতর্কিতভাবে হামলা করে, যেটা আমরা জানতাম না, জানি না। তারা পরিষদে এসে আক্রমণ করে পরিষদের সামনে থাকা আমাদের 5 নং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হেলালের গাড়িটায় আগুন দেয়। দুই পক্ষের বক্তব্য শুনছি। আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে উপস্থিত আছেন। তারা সকলের বক্তব্য দেখে আলামত নিয়ে আমরা এই বিষয়টি আইনানুগ ব্যবস্থা নেব। এদিকে বুধবার রাতে মুন্সিগঞ্জের গজারিয়ায় আওয়ামী লীগের সমর্থকদের হামলায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোজাম্মেল হক খোকন সহ গুলিবিদ্ধ হয়েছেন 6 জন। এ সময় কুপিয়ে জখম করা হয় আরও 3 জনকে। গুরুতর অবস্থায় 2 জনকে পাঠানো হয়েছে ঢাকায়। অন্যদিকে বুধবার সন্ধ্যায় পিরোজপুরের মঠবাড়িয়া নৌকার কর্মী ইউনিয়ন যুবলীগের সহসভাপতি মিজানুর রহমান বিপ্লবকে কুপিয়ে জখম করে প্রতিপক্ষ। আহত বিপ্লবের 2 হাতের কবজি কেটে ফেলতে হতে পারে বলে জানিয়েছে চিকিৎসক। ক্যাম্পিং করে আসার পথে উৎপেতে থাকা সন্ত্রাসী বিভিন্ন এলাকা থেকে বহিরাগত সন্ত্রাসীরা ওই এলাকায় জড়ো হয়ে আতঙ্ক সৃষ্টি করার জন্যই এই কাজটি ঘটিয়েছে। 2 হাতে ইনজুরি আছে, তারপর রগ, যেটা আমরা ইংলিশ বলি ভেসেল ইনজুরি আছে। ফিজিক্যাল কন্ডিশন স্টেবল না এবং অপারেশনের পর 72 আওয়ার্স, এর মধ্যে আসলে কিছু বলা যাইতেছে না।
এদিকে নওগাঁর ধামইরহাটে উপজেলা সদর ইউনিয়নে আওয়ামী লীগ ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সমর্থকদের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের 10 জন আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে 20টির বেশি মোটরসাইকেল। চতুর্থ ধাপে ইউপি নির্বাচনের সহিংসতা মুক্ত ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার দাবিতে কাফনের কাপড় মাথায় দিয়ে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন ফেনীর সাধারণ মানুষ। শামীমা রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নির্বাচনে পরিবেশ ও প্রচার প্রচারণা নিয়ে জানাতে রাজবাড়ী সুনামগঞ্জ থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। প্রথমে আমরা চলে যাচ্ছি রাজবাড়ীতে, সেখান থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শামীম রেজা। শামীম, সুনামগঞ্জের শামীম, ওখানকার প্রচার প্রচারণা কেমন দেখছেন, আর ভোট যেন সুষ্ঠুভাবে হয় সেই বিষয়ে আসলে ওখানকার প্রশাসন কি ধরনের ব্যবস্থা নিয়েছে, ওখানকার সার্বিক পরিস্থিতি সম্পর্কে আমাদের জানাবেন। দেখুন, চতুর্থ ধাপের ইউপি নির্বাচনের প্রচার প্রচারণা আজ মধ্যরাত থেকেই শেষ হবে, যে কারণে আমরা দেখতে পেয়েছি যে সকাল থেকেই এই নির্বাচনে যেসব অংশগ্রহণকারী প্রার্থীরা তারা কিন্তু তাদের কর্মী সমর্থকদের নিয়ে ভোটারদের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে ভোট প্রার্থনা করছেন, দিচ্ছেন নানা প্রতিশ্রুতিও। এবং শুধু আজই কিন্তু না, আমরা দেখতে পেয়েছি যে প্রতীক বরাদ্দের প্রার্থীরা তাদের নেতাকর্মীদের নিয়ে ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন, এলাকার উন্নয়নের কথা বলছেন, ভোটারদের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে তাদেরকে নির্বাচিত করার জন্য ভোটাররা যেন তাদের ভোটটা প্রয়োগ করে সেই কথাগুলো সহ এলাকার উন্নয়নের জন্য নানা প্রতিশ্রুতি দিচ্ছেন। এছাড়া আমরা দেখতে পেয়েছি যে এই নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু ছোটখাটো দুই একটি ঘটনা ছাড়া বড় ধরনের কোনো সহিংসতার খবর এখন পর্যন্ত আমরা এই রাজবাড়ী সদর থেকে পাইনি। আমি একটু আগে জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মাসুদুর রহমানের সঙ্গে কথা বলেছিলাম। তিনি যেটা বলছেন যে প্রচার প্রচারণার আজই সেই দিন মধ্যরাত থেকেই প্রচার প্রচারণা শেষ হয়ে যাবে। সেই সঙ্গে আগামীকাল সকাল থেকেই এই নির্বাচনী যে এলাকা রয়েছে সেই নির্বাচনী এলাকায় বিজিবি টহলে থাকবে। নির্বাচন অবাধ এবং সুষ্ঠু করার জন্য প্রতিটা কেন্দ্রেই পুলিশ থাকবে, আনসার সদস্য থাকবে, সাদা পোশাকের পুলিশ থাকবে, র্যাব থাকবে, সেই সাথে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটের টিমে থাকবে। সেই হিসেবে তারা শতভাগ আশাবাদী যে আসলে কোনো প্রকার বিশৃঙ্খলা ছাড়াই নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে। তো সবকিছু মিলিয়ে এখন পর্যন্ত শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশেই প্রার্থীরা প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছে। শামীম, আপনি সাথেই থাকুন। আমরা এবার পরবর্তীতে চলে যাচ্ছি সুনামগঞ্জে। সুনামগঞ্জ থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী জাকির হোসেন। জাকির, যেহেতু আজকে মধ্যরাতেই শেষ হচ্ছে প্রচার প্রচারণা, তো এই বিষয়ে কি শেষ তথ্য আছে আপনার কাছে আমাদের জানাবেন। দেখুন, সুনামগঞ্জের 3টি উপজেলা অর্থাৎ জগন্নাথপুর, ধীরাই এবং বিশম্বরপুর, এই 3 উপজেলার 21টি ইউনিয়নে অর্থাৎ 26 ডিসেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। তো এই ভোট গ্রহণ 26 ডিসেম্বর যদিও আজকে মধ্যরাতেই কিন্তু প্রচার প্রচারণা শেষ হয়ে যাবে। তো ইতিমধ্যে কিন্তু প্রার্থীরা, বিশেষ করে চেয়ারম্যান প্রার্থীরা, তারা কিন্তু এই তীব্র শীতকে উপেক্ষা করেও কিন্তু আমরা দেখেছি গত রাত্রে এবং আজকে সকালেও কিন্তু প্রার্থীরা ভোটারদের দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন। অর্থাৎ শেষ মুহূর্তে যে প্রচারণা, একেবারে প্রার্থীর সমর্থকরাও কিন্তু একেবারে ঘরে ঘরে যাচ্ছেন ভোটারদের কাছে। আর আরেকটা বিষয় আমি আপনাকে বলি, শুধু চেয়ারম্যান প্রার্থীরা ছাড়াও কিন্তু ইউপি সদস্য এবং সংরক্ষিত যে সদস্যরা রয়েছে তারাও কিন্তু প্রচার প্রচারণার দিক থেকে একেবারে পিছিয়ে নেই, তারাও কিন্তু মাঠ একেবারে সরব করে রেখেছে। আর আপনি জানেন সুনামগঞ্জ একটি হাওর অধ্যুষিত একটি জেলা। তো হাওর অধ্যুষিত 2টি উপজেলা, বিশেষ করে দিরাই এবং বিশম্বরপুর, এই 2টি উপজেলায় কথা যদি বলে, এই 2টি উপজেলায় কিন্তু নির্বাচনের যে একটা আমেজ, একটা উৎসব মুখের একটা পরিবেশ তৈরি হয়েছে। যদিও বর্তমানে সুনামগঞ্জে বুড়ো আবাদ চলছে, বুড়ো আবাদের প্রস্তুতি চলছে, তার মধ্যেও কিন্তু কৃষকরা এবং যে ভোটাররা রয়েছে তারা কিন্তু নির্বাচনের যে একটা উৎসব ভাব সেটা কিন্তু একেবারে তৈরি করে রেখেছে প্রত্যেকটা হাটে বাজারে। আর নির্বাচন
নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে আমি কথা বলেছিলাম জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মুরাদউদ্দিন হাওলাদারের সাথে। তিনি আমাকে জানিয়েছেন ইতিমধ্যে তাদের সকল প্রস্তুতি সম্পন্ন হয়ে গেছে এবং আইন শৃঙ্খলার কথা আমি কথা বলেছিলাম অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবু সাইদের সাথে। তিনি আমাকে জানিয়েছেন যেহেতু সুনামগঞ্জ হাওর অধ্যুষিত 2টি উপজেলা রয়েছে, দিরা এবং বিশম্বরপুর, এই হাওর অধ্যুষিত কয়েকটি কেন্দ্র রয়েছে, অর্থাৎ প্রত্যন্ত জায়গায় যে কেন্দ্রগুলো রয়েছে এই কেন্দ্রগুলোকে তারা চিহ্নিত করে তারা এই আলাদা নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। অর্থাৎ আজকে থেকেই ওই কেন্দ্রগুলোতে কিন্তু পুলিশি ব্যবস্থা জোরদার করা হয়তো। তো সার্বিকভাবে বলা যায় আসলে সুনামগঞ্জের সুষ্ঠু করার লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে সার্বিক প্রস্তুতি নিয়েছে। এই ছিল আমার কাছে সুনামগঞ্জের নির্বাচনের সর্বশেষ খবরাখবর। চতুর্থ ধাপের ইউপি নির্বাচনের খবর জানাতে সুনামগঞ্জ এবং রাজবাড়ী থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মীরা। বাণিজ্য, বিনিয়োগ এবং যোগাযোগ বৃদ্ধিতে বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক অবশ্যই জোরদার করতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার রাতে মালদ্বীপের কুরুম্বা দ্বীপে প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সলি ও ফার্স্ট লেডির দেয়া রাষ্ট্রীয় ভোজ সভায় একথা জানান তিনি। এ সময় প্রধানমন্ত্রী বাংলাদেশে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন এবং 2041 সালের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশে রূপান্তরিত করতে সরকারের বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন। সর্বশক্তি দিয়ে ডেল্টা প্ল্যান বাস্তবায়ন করতে বাংলাদেশ সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে বলেও জানান তিনি। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তঃদ্বীপ সংযোগ, গ্রিন ট্যুরিজম, জলবায়ু উপযোগী অবকাঠামো এবং নবায়নযোগ্য জ্বালানির মাধ্যমে মালদ্বীপের অর্থনৈতিক পরিবর্তন আনায় প্রেসিডেন্ট ইব্রাহিম সলির প্রশংসা করেন। পাশাপাশি জলবায়ুর বিরূপ প্রতিক্রিয়া মোকাবেলা এবং করোনা পরিস্থিতির মধ্যেও পর্যটন শিল্প টিকিয়ে রাখতে দৃঢ় প্রতিজ্ঞার জন্য মালদ্বীপের প্রশংসা করেন। বাণিজ্য, বিনিয়োগ ও যোগাযোগের বিষয়গুলো আমাদের দুই দেশের জনগণকে আরও ঘনিষ্ঠ করবে। বাংলাদেশ এবং মালদ্বীপের ধর্মীয় সম্পর্ক, সাংস্কৃতিক মূল্যবোধ ও উন্নয়ন প্রত্যাশা অভিন্ন। আমরা এইসব অবস্থান থেকে আগামী দিনগুলোতে একসঙ্গে এগিয়ে যাব। আমরা সমৃদ্ধি ও আর্থসামাজিক উন্নয়নে বিশ্বাস করি। আমি যখন দেখি মালদ্বীপের ভাই বোনদের সঙ্গে হাজার হাজার বাংলাদেশি একসঙ্গে কাজ করে দুই দেশের অর্থনীতিতে অবদান রাখছে, তখন আমার খুবই ভালো লাগে। একই সঙ্গে এলডিসি উত্তরণে 2021 সালকে ঢাকা মালের দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য তাৎপর্যপূর্ণ বলে মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মালদ্বীপের পার্লামেন্টে ভাষণে দুদেশের উষ্ণ সম্পর্কের কথা তুলে ধরে তিনি বলেন, বঙ্গবন্ধুর আদর্শে প্রতিবেশী দেশকে সঙ্গে নিয়ে এগোতে চায় বাংলাদেশ। জাতি গঠনে সংসদ সদস্যদের ত্যাগ ও সংগ্রামের কথা তুলে ধরে মালদ্বীপের জাতীয় সংসদ মজলিসে ভাষণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুদেশের মধ্যে থাকা ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ককে আরও গভীর করতে জানান সহযোগিতা বাড়ানোর আহ্বান। বাংলাদেশের সঙ্গে মালদ্বীপেরও এলডিসিতে উত্তরণ প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, এর মাধ্যমে দুদেশের অগ্রযাত্রায় নতুন মাত্রা যুক্ত হলো। আগামী 50 বছরে এই যাত্রায় আসবে অর্থবহুল পরিবর্তন ও সমৃদ্ধি। We firmly believe we would further consolidate our bilateral relations through further expansion. আমরা আশা করি বাংলাদেশ ও মালদ্বীপ যৌথ কাজের পরিধি আরও বাড়াতে পারবে। আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সামনে আরও মজবুত হবে বলে আশা করি। বাংলাদেশ সমৃদ্ধির সম্ভাবনাময় একটি দেশ। আমি দুই দেশের সরকারি এবং বেসরকারি ক্ষেত্রকে এই সমৃদ্ধির যাত্রায় একত্রে কাজ করার আহ্বান জানাই। বাংলাদেশ মালদ্বীপ ফ্রেন্ডশিপ। প্রধানমন্ত্রী জানান, বঙ্গবন্ধুর আদর্শে বাংলাদেশ প্রতিবেশী দেশকে সঙ্গে নিয়ে এগোতে চায়। 2021 is a landmark year for বাংলাদেশ ও মালদ্বীপ যৌথ কাজের পরিধি আরও বিস্তৃত করতে পারে। বাণিজ্য, বিনিয়োগ থেকে শুরু করে পর্যটন ও সামাজিক যোগাযোগে পরিসর বড় করতে আমি দুই দেশের সরকারি এবং বেসরকারি খাতকে একযোগে কাজ করার আহ্বান জানাই। মালদ্বীপের প্রেসিডেন্টের আমন্ত্রণে 6 দিনের সরকারি সফরে মালে অবস্থান করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হাসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দর্শক, শুরুতেই জানিয়েছিলাম ঝালকাঠির সুগন্ধা নদীতে ঢাকা থেকে বরগুনাগামী লঞ্চ এমভি অভিযানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই নিয়ে আরো জানাতে এবারে ঝালকাঠি সদর হাসপাতাল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মুরাদ আহমেদ। মুরাদ, আপনি কিন্তু আজ সকাল থেকে একটি আশঙ্কার কথা বারবার বলছিলেন যে পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে, এবং সর্বশেষ আমরা যেটি জানতে পেরেছি যে সেখানে 16 জনের বেশি মরদেহ উদ্ধার হয়েছে এবং শতাধিক আহত। আপনি এখন যেখানে রয়েছেন, মরদেহগুলো কি সেখানে রাখা হয়েছে এবং উদ্ধার যাদেরকে করা হয়েছে এই আহত মানুষগুলোর পরিচয় কতটুকু নিশ্চিত হতে পেরেছেন?
দেখুন, আমি কেবল এসে পৌঁছালাম ঝালকাঠি হাসপাতাল যেটা রয়েছে সেখানে। তো এখানে আসলে আমি এসে দেখলাম যে মানে সবাইকে খুঁজছে। কারো হাতে ফটো আছে, কারো হাতে মানে একটা কি বলবো উৎকণ্ঠা। আমি যা দেখলাম ঝালকাঠি শহর জুড়েই একটা উৎকণ্ঠা। বরগুনার যারা রয়েছেন তারা ইতিমধ্যেই রওনা দিয়ে এসছেন ঝালকাঠিতে। তো যে বিষয়টি বলছিলাম যে এখানে 14টি, এরা যেটি বললো যে 14টি অ্যাম্বুলেন্স ঝালকাঠিতে ছিল, 14টি অ্যাম্বুলেন্স এই যে আহতদের নেয়ার কাজে তারা সহায়তা করেছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানেও অবস্থা হাসপাতাল থেকে যৎসামান্য যা ওষুধ আছে তা সরবরাহ করা হয়েছে। এবং স্বেচ্ছাসেবী যে সহায়তা সংস্থাগুলো রয়েছে এদের ভলেন্টিয়ার্সরা সকাল থেকে কিন্তু নেমেছে এবং তারা কাজ করছে। বিষয়টি হচ্ছে যে লঞ্চে যারা রয়েছে তাদের মধ্যে যারা মারা গেছে এদের সঠিক হিসাবটা এখন পরিপূর্ণভাবে জানা যায়নি। তবে যেহেতু বডিগুলো টোস্ট হয়েছে, আইডেন্টিটিতে একটু সময় লাগবে। আর লাশগুলো এখন পর্যন্ত স্পটেই রয়েছে, হাসপাতাল পর্যন্ত এসে পৌঁছেনি এবং যদি চিহ্নিত হয়ে যায় তাহলে আসলে প্রয়োজন হবে কিনা সেটি একটি ব্যাপার, বিকজ যে এটি বার্ন ইনজুরি। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা আগেই জানি যে ঝালকাঠি জেলা প্রশাসনের একটি তদন্ত টিম গঠনের পর্যায়ে রয়েছে। শুনছি যে আহত কিছু মানুষ কিন্তু আপনার ফুটেজে আমরা দেখতে পাচ্ছি যে কিছু আহত মানুষ রয়েছেন, তাদের সাথে কি সরাসরি কথা বলার কোনো সুযোগ রয়েছে যে ঘটনার তারা প্রত্যক্ষদর্শী যেহেতু ছিলেন, কিভাবে ঘটলো এবং কিভাবে তারা উদ্ধার হলেন, এরকম কোনো সুযোগ রয়েছে কিনা তাদের সাথে কথা বলার? হ্যাঁ, জি 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 জি, আমি এই কথাটি বলেছি। তাদের সাথে কথাগুলো হয়েছে যে উল্লেখ যেটি বলেছে যে সন্ধ্যা 6টার সময় লঞ্চটি ছেড়ে যায় ঢাকা থেকে। তো ঢাকা থেকে ছেড়ে যাওয়ার পর রাত 1:30 নাগাদ বরিশাল ঘাট তারা ছাড়ে। না, 1:30টার দিকে বরিশাল ঘাট ছেড়ে এটি বরগুনার উদ্দেশ্যে রওনা হয়। তো রওনা হওয়ার পর ঝালকাঠি যাওয়ার সময় ঝালকাঠিকে স্পটটিতে বলা হয়েছে সেখানে রাত 3টার সময় একটি বিকট শব্দ হয় এবং শব্দটি হয়েছে ইঞ্জিন রুমে। হ্যাঁ, তো ইঞ্জিন রুমের শব্দটি হয়েছে যে আমরা যে ইঞ্জিন রুমের শব্দটি হওয়ার পরে বিস্ফোরণটি ঘটার পরে আর সময় নেই। তো যতটুকু ধারণা করা হয়েছে কিন্তু বলতে চেয়েছেন যে হয়তো সিগারেট বা এই জাতীয় কোনো স্পটেড কোনো কিছু ইঞ্জিন রুমের যে জ্বালানি রয়েছে তার সাথে মিশে এই ঘটনাটি ঘটেছে। এবং একতলার পর যারা দোতলা তিনতলা যাত্রী ছিলেন তাদের কথা কিন্তু বলা যাচ্ছে, তারা কিন্তু ঝাঁপিয়ে পড়ে বাঁচার চেষ্টা করছে। আমাদের এখন আমার পিছনে একটি মেয়ে আছে, সেই মেয়েটি খুব ছোট একটি মেয়ে, কিন্তু সেও সাঁতার জানে না, সে ঝাঁপ দিয়েছিল। হ্যাঁ, ঝাঁপ দিয়ে বাঁচার চেষ্টা করেছিল। তো ভাগ্যটা ভালো ছিল এই অর্থে যে লঞ্চটার তীরে এসে ভিড়েছিল, ও ব্যথা পেয়েছে কিন্তু অন্তত মাটির ছাই পাওয়ায় উঠে গেছে। পানিতে পড়লে কিন্তু বলেছিল নিখোঁজ সংখ্যা আবারও আমরা বলি যে আগে বলিনি যে ঘটনা 3টার সময় এই যে ইনসিডেন্ট ঘটে, এরপর আর পেছনে ফেরা হয়নি, কারণ ইঞ্জিন রুম ছেড়ে সুপারেন্ট অন্যরা যারা ছিলেন তারা সরে গেছেন। পরবর্তীতে একজনকে ইন্টারভিউ করার পর তিনি বলেছেন যে লঞ্চ সামলানোর কোনো কাজ নেই, তার লঞ্চ থেকে সিগন্যাল দেওয়া আছে, বিপজ্জনক সিগন্যাল দেওয়া আছে, কিন্তু কে আসে ওই রাতে একেবারে ঘুমোর রাত। তারপর হচ্ছে যে কুয়াশা, ঘন কুয়াশা ছিল, লঞ্চে ধোঁয়া ছিল, বিভৎস অবস্থা। বিবরণ কিন্তু এখন পর্যন্ত যে চিত্র আমাদের সামনে এসেছে আমার যেটি মনে হচ্ছে এটি প্রাথমিক চিত্র। আপনার কাছে যেটি আরেকবারও বলেছিলাম যে আমরা ফুটেজে দেখছি কিছু আহত মানুষ এবং যে মেয়েটির কথা বলছিলেন সেই মেয়েটির মুখ থেকে কি আমরা সরাসরি শুনতে পারি বা উনি কি কথা বলার মতো অবস্থানে রয়েছেন কিনা, যে তিনি যে প্রত্যক্ষদর্শী ছিলেন আসলে তিনি কতটুকু সামনে থেকে কতখানি ভয়াবহ অবস্থা দেখেছেন, তার সাথে সরাসরি কথা বলার কোনো সুযোগ পাওয়া যাবে কিনা? আপনি একটু দেখুন, আমি ওর সাথেই কথা বলছি, আপনারা শুনুন মুখ থেকে যে আসলে কি হয়েছিল এখানে। আপনি বিস্তারিত আমাদেরকে বলবেন। হঠাৎ করে দেখি নিচে থেকে অনেক আগে, তারপর আমরা না ভেবে অনেকে হচ্ছে ওইখানেই হচ্ছে পড়ে গেছে। আমরা কোন রকম জানলা ছিল ওই জানলা দিয়ে ওইখানে বসেছিলাম, ওইখানে কোনো কেউ আসতেছিল না। পরে 1.5 ঘন্টা পরে হচ্ছে চরের মতো খিদা নিয়ে এসে তারপর আমাদের উদ্ধার করে।
এই সময় কি আশেপাশে যারা ছিল এরা কিভাবে সহায়তা করেছিল বলবেন? ওনারা হচ্ছে ওই যে ঝড় নিয়ে আসছে আর ঢোকার যে ছিল ওনারা সামনে আসে নাকি আমরা আপনারা কি তলাতে সহায়তা চেয়েছিলেন? চেয়েছি কিন্তু আসে না কাছে। আর একটু বলবেন আমাদেরকে গ্রামবাসী আপনাদের কোনো সহায়তা? হ্যাঁ, গ্রামবাসী অনেক সহায়তা। আর একটু বলবেন আমাদেরকে গ্রামবাসী আপনাদের কোনো সহায়তা? হ্যাঁ, গ্রামবাসী অনেক সহায়তা। লঞ্চ কর্তৃপক্ষের অবস্থা লঞ্চের অবস্থাটা কি? লঞ্চের অবস্থা হচ্ছে আগুন ছিল, সামনে ছিল না আগুন, সামনে সব মানুষ ছিল আর যারা নামতে পারছে আর যারা নামতে পারেনি জি আপনারা শুনছিলেন যে একজন প্রত্যক্ষদর্শী সে আহত নিজেও আহত, তার মুখেই শুনছিলেন বিভৎসতার কথা। আসলে বলে শেষ করা যাবে না। এই বর্ণনা যেন অবর্ণনীয় একটি বর্ণনা। যার কাছে যাচ্ছি যখন কথা বলতে চাচ্ছি তারা কিন্তু আতঙ্কটি সামনে এসে যাচ্ছে, মুখ বোবা হয়ে যাচ্ছে, কথা বলা যাচ্ছে না। তারা যতটুকু বলেছেন যে একটি ভয়াবহতম বিপদ থেকে তারা বেঁচে এসেছেন, এখনো তারা নিজেরা অনেকে বিশ্বাস করতে পারছে না যে কি ঘটে গেল এবং তারা বেঁচে আছেন কিনা। অনেকেই কিন্তু স্বজন খুঁজে পাচ্ছে না। নদীতে যদি আরো একটু মানে ব্রড সার্চিং যেটিকে বলা হয় সেটুকু দরকার হবে, কারণ নদীতে যারা ঝাঁপ দিয়েছিল, যারা বাঁচার জন্য ঝাঁপ দিয়েছিল, সাঁতার অনেকেই জানতো না। এই বিষয়টিকে সামনে রাখতে হবে। যে উদ্ধার হওয়া মানুষগুলোর কথা বলছেন, কিন্তু আসলে এই যে লঞ্চটি যখন আগুন লাগলো তারপরে লঞ্চের চালক বা সুকানি যারা ছিল তাদের কাউকে আটক করা হয়েছে কিনা এবং ইতিমধ্যে কোনো তদন্ত কমিটি আসলে গঠন করা হয়েছে কিনা, এই ব্যাপারে কোনো আপডেট কি তথ্য রয়েছে আপনার কাছে? দেখুন, সুকানি এবং সুকানি শালী যারাই থাকেন না কেন, একটা ভয়াবহ ইনসিডেন্ট তার কতদূর ভয়াবহ হতে পারে এটা কিন্তু আজ করতে পারেন এবং তারাও সরে যান। বিপদ উনাদের জন্য এসেছিল, এটাও স্বাভাবিক। আর জেলা প্রশাসকের সাথে বারবার যোগাযোগ করছে, উনি কি বলেছেন যে এখন তো তারা আসলে উদ্ধার অভিযানকে প্রায়োরিটি দিচ্ছেন। তো সবকিছুর পরে যেটি হবে সেটা হচ্ছে তদন্ত কমিটি অবশ্যই একটা হবে। তদন্ত কমিটি একটা না, যতটুকু আজ করা যাচ্ছে তদন্ত কমিটি একাধিক হবে। তো তারা তদন্ত করবেন এবং তদন্তের পর ব্যবস্থা গ্রহণ করবেন। সবচেয়ে ভয়াবহ অবস্থা কি জানেন? সবচেয়ে ভয়াবহ অবস্থা হচ্ছে যে বারবার কিন্তু আমাদের এই ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে কিন্তু বারবার আমরা রিপোর্ট করেছি বরিশালের বার্ন ইউনিট নিয়ে। গত কিছুদিন আগেও আমরা সংখ্যা প্রকাশ করেছিলাম যে শীত যেহেতু আসে, শীতে কিন্তু বার্ন ইউনিট পারে। আজকে দেখুন এত বড় একটি ঘটনা ঘটে গেল, বরিশাল মেডিকেল কলেজ বার্ন ইউনিটে তালা ঝুলছে। কিছু কারণে একটি কোনো সেবা নেই সেখানে, শুধু মলম পট্টি দিয়ে আছে। কে কাকে কি মলম পট্টি এক্সপার্টই নেই। তো এই অবস্থার মধ্যে কিন্তু এখানে প্যাসেন্টরা রয়েছেন, বরিশালে যারা রয়েছেন তাদের অবস্থা আমি সর্বশেষ সপ্তাহে জানার চেষ্টা করেছি। ইঞ্জুরিগুলো অ্যাকচুয়ালি মানে বাইরের লোক দেখা বড় ধরনের কোনো উদ্ধার অভিযান যেটি চলছিল এবং আগুন নিভানোর কাজকে আগুনকে পুরোপুরি নিভে গেছে কিনা প্রথমত, এবং দ্বিতীয়ত আগুন নিভানো যদি হয়ে থাকে তাহলে উদ্ধার অভিযান কতক্ষণ নাগাদ চলতে পারে, এ ব্যাপারে কি তথ্য আপনার কাছে রয়েছে? দেখুন, জেলা প্রশাসক থেকে এর আগে বলেছিলেন, আমরা বলেছিলাম তখন বলেছেন যে ইঞ্জিন রুমটায় আগুন দেখা যাচ্ছে, এখন সেটা দেখা যাচ্ছে না। বিষয়টা হচ্ছে একটা গ্যাস সেখানে তৈরি হয়েছে। আর সবচেয়ে বড় ভয়াবহ কি হবে যে ক্যাবিনে যারা ছিল তারা কিছু আজ করে ওঠার আগে, বুঝে ওঠার আগেই কিন্তু সর্বনাশটা ঘটে গেছে। তো এখন যেটা হচ্ছে যে উদ্ধার অভিযান খুব মানে স্বাভাবিক গতিতে চালানো সম্ভব হবে না, ধীর গতিতে চালাতে হবে, কারণ প্রত্যেকটি ক্যাবিনে কিন্তু গ্যাস রিজার্ভ রয়েছে। যদি মারা যেয়ে থাকেন তাহলে তার গ্যাস সহ বার্ন অগ্নিকুণ্ডে এবং সবকিছু মিলিয়ে তারা একটু তো সতর্ক অবশ্যই হতে হবে। যতক্ষণ প্রয়োজন উদ্ধার অভিযান ততক্ষণ চলবে। তবে এই উদ্ধার অভিযান তো একচুয়ালি দৃশ্যমান উদ্ধার অভিযান হয়, ডুবে গেলে যেটা আননোন আনসিন যেটা হয়ে থাকে এটি দৃশ্যমান অভিযান হবে। তো বাস্তবতা তো আমাদের সামনে আসছে, এইটুকু বলা যায়। তবে এইটুকু বলে রাখি যে বছর শেষে বরিশাল বিভাগ রাজশাহী যে ঝালকাঠি জেলা একটি ভয়াবহতম ট্র্যাজেডির মুখোমুখি হলো। আমি আবারও সংখ্যা প্রকাশ করছি যে অবস্থায় উনাদের কাছ থেকে যেসব কথা শুনছি তাতে ভলিউমটা একটু বড় হবে এটাই মনে করা যায়। এটাই হচ্ছে এখনকার মতো আমার কাছে সর্বশেষ তথ্য।
ঝালকাঠি থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী মুরাদ আহমেদ। এক বছরে দেশের অর্ধেক মানুষ করোনার টিকা পেয়েছে। 2021 সালের শুরুতেই গুটি কয়েক দেশের সঙ্গে টিকা কার্যক্রম শুরুকে সরকারের দূরদর্শিতা বলছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। এবছর শেষে করোনার বুস্টার ডোজ চালুর সিদ্ধান্তকেও সাধুবাদ জানিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। প্রাণঘাতী করোনা ভাইরাসের থাবায় দিশেহারা পুরো বিশ্ব। প্রযুক্তিতে উন্নত ও ধনী দেশগুলো পরিণত হয় মৃত্যুপুরীতে। বছরের শুরুতেই ধনী দেশের রাষ্ট্রপ্রধানরা যখন টিকা পেতে মরিয়া, ঠিক তখনই সুখবর আসে দেশের জন্য। 27 জানুয়ারি করোনার টিকা কার্যক্রম শুরু করে বাংলাদেশ। ইউনিয়ন পর্যায় সহ সারা দেশের মানুষকে টিকার আওতায় আনতে গণটিকা কার্যক্রম সহ নানা কর্মসূচি শুরু করে স্বাস্থ্য বিভাগ। এই ভ্যাকসিনটি প্রথম পৃথিবীতে 32টা দেশে দেওয়া হয়, তার 12 নম্বর দেশ ছিল বাংলাদেশ। অ্যাস্ট্রাজেনেকা আমরা দিলাম, আমরা পরে সিনোফার্ম আনলাম, আমরা ফাইজার, মডার্না, আমরা এখন বুস্টার ডোজ দিতে চাচ্ছি। এই যে ভ্যাকসিনের দিক দিয়ে বাংলাদেশ অত্যন্ত দৃঢ়তার সাথে, সফলতার সাথে এগিয়ে গেছে। বিশ্বের 135টিরও বেশি দেশে ছড়িয়ে পড়ে করোনার বিপজ্জনক ধরন ডেল্টা। দেশেও বাড়তে শুরু করে সংক্রমণ। করোনার ডেল্টা ধরনে একের পর এক পর্যুদস্ত হয় নতুন নতুন জেলা। জুন জুলাইয়ে মৃত্যু ও শনাক্তের সব রেকর্ড ছাড়িয়ে যায়। অনেক দেশ করোনা নিয়ন্ত্রণে মরিয়া হয়ে নানা কার্যক্রম পরিচালনা করলেও সাফল্য তেমন পায়নি। নানা প্রতিবন্ধকতা সত্ত্বেও করোনার এই মহামারীকে সর্বোচ্চ গুরুত্ব দেয়ায় সাফল্য পায় বাংলাদেশ। 28,000-এর কাছাকাছি আক্রান্তের সংখ্যা 15 লক্ষ কত, তো দেখেন তাহলে সেই সাথে আমরা ভালোই বলছি আর কি। এটা যে কারণে হোক আমরা কিন্তু অনেকটা ভালো অবস্থায় আছি। পৃথিবীর বড় বড় দেশের তুলনাও কিন্তু ভালো আছে। ইভেন বর্তমানে ইউরোপের মতো দেশে, আমেরিকার মতো দেশে করোনা কিন্তু বেড়ে যাচ্ছে। সেই তো আমাদের সংক্রমণের হার তো কমই, সুতরাং তো স্বস্তিদায়ক তো বটেই। আরটিএ পিসিআর ল্যাব, ডায়াগনস্টিক ফ্যাসিলিটিস রাতারাতি তৈরি করা, অক্সিজেনের সামর্থ্য বাড়ানো। এখন পাইপলাইনে অক্সিজেন জেনারেটর যুক্ত হয়েছে, প্রায় 100 অক্সিজেন জেনারেটর আসতেছে। সুতরাং সব দিক থেকে এই গত 1-2 বছরে যেটুকু হয়েছে এটা ঈর্ষণীয় বলা যেতে পারে। এ পর্যন্ত দেশের 8,66 লাখেরও বেশি মানুষকে করোনার টিকার প্রথম ডোজ দিয়েছে স্বাস্থ্য বিভাগ। টিকা কার্যক্রম শুরুর 11 মাসের মাথায় 19 ডিসেম্বর বুস্টার ডোজ দেয়া শুরু হয়। করোনার নতুন ধরন ওমিক্রন নিয়ন্ত্রণে পদক্ষেপ, জরুরি ভিত্তিতে ডাক্তার, নার্স নিয়োগ সহ স্বাস্থ্য খাতে বাজেট বাড়ানোয় করোনা মোকাবেলা সম্ভব হয়েছে বলছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে আজ গাজীপুর সহ 6 জেলায় সমাবেশ করবে বিএনপি। বেলা 2টায় গাজীপুরের সমাবেশে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া জয়পুরহাটে স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, জামালপুরে নজরুল ইসলাম খান, নোয়াখালীতে ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, ভোলায় ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদ এবং গাইবান্ধায় শামসুজ্জামান দুদু সহ কেন্দ্রীয় নেতারা সমাবেশগুলোতে উপস্থিত থাকবেন। চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে 22 থেকে 30 ডিসেম্বর দেশের 32 জেলায় সমাবেশ করার ঘোষণা দেয় দলটি। দর্শক, আমরা সংবাদের শুরু থেকেই জানিয়ে আসছি যে ঝালকাঠিতে ঢাকা থেকে ঝালকাঠিগামী এমভি অভিযানে আগুন লাগার ঘটনায় ইতোমধ্যে 16 জন নিহত হয়েছে এবং আহত প্রায় শতাধিক। সেই লঞ্চে আগুন লাগার ঘটনা নিয়ে আরো জানাতে এবারে ঝালকাঠি থেকে আবারও যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুর রহিম। আব্দুর রহিম, আমরা জানতে চাইছি যে আপনি লঞ্চের সর্বশেষ কি ধরনের পরিস্থিতি পরিলক্ষিত করছেন এবং সেখানে উদ্ধার অভিযান কোন পর্যায়ে পৌঁছেছে, বিস্তারিত জানাবেন আমাদেরকে। জি, আপনারা জানেন যে ঢাকা থেকে ছেড়ে আসা বরগুনাগামী অভিযান 10 লঞ্চে আজকে ভোররাত 3:30 দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং ইঞ্জিন রুম থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেই অগ্নিকাণ্ডে কিন্তু এখন পর্যন্ত 16 জনের মৃতদেহ উদ্ধার করেছে, এটা জেলা প্রশাসক নিশ্চিত করেছে এবং মৃতের সংখ্যা আরো বাড়বে বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে ধারণা করা হচ্ছে। এখনো কিন্তু উদ্ধার অভিযান চলছে। আর আমরা জানি যে বরিশাল তথা দক্ষিণাঞ্চলের মানুষজন লঞ্চেই কিন্তু যাতায়াত করে এবং এদিকে লঞ্চগুলো কিন্তু অনেক বড়। প্রত্যেকটা লঞ্চে কিন্তু 1000-1500-এর মতো যাত্রী ধারণ ক্ষমতা রাখে। এই লঞ্চটিতেও প্রায় 7 শতাধিক যাত্রী ছিল বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে। আমরা একটু দেখাতে চাই যে আসলে এই লঞ্চটিতে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে প্রায় সেই 3:30 থেকে কিন্তু ফায়ার সার্ভিসের প্রায় 8টি টিম
বরিশাল, ঝালকাঠি, নলছিটি, রাজাপুর সহ বিভিন্ন স্থানের 8টিরও বেশি ফায়ার সার্ভিসের টিম কিন্তু আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেছে। প্রায় 3 থেকে 4 ঘন্টা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেছে। এখনো কিন্তু উপরে আগুন আমরা দেখতে পাচ্ছি এবং ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার অভিযান চালাচ্ছে। আর এখনো কিন্তু স্বজনরা বলেন তারা কিন্তু হাজারি করছে নদীর তীরে তাদের স্বজনদের লাশের জন্য, অথবা তাদেরকে যদি জীবিত পাওয়া যায় এই জন্য কিন্তু তারা উদ্ধার করছে। এবং আমি একটু দেখাবো যে আসলে লঞ্চে পুরে কিন্তু সবকিছু কিন্তু পুরে একদম বস্ফীভূত হয়ে গেছে। আমরা এই যে ফ্লোরে এখন আপনাদেরকে দেখাচ্ছি, এই ফ্লোরে কিন্তু অজস্র যাত্রীরা থাকে। বরিশাল দক্ষিণ, হ্যাঁ এটা আপনারা দেখতে পাচ্ছেন যে লঞ্চের কিন্তু একদম সবকিছু পুরে ছাই হয়ে গেছে। আর এখানে একদম পুরে সব কয়লা হয়ে গেছে, আসলে বোঝা যাচ্ছে না যে কোনটা। আমরা যেটা দেখি যে কোনো জায়গাতে আগুন লাগলে সেখানে পানির একটি সংকটের কারণে হয়তো ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি হয়ে থাকে, কিন্তু যেখানে নদীর মধ্যে আসলে লঞ্চে আগুন লেগে গেল সেখানে আসলে এত ভাবে পুড়ে যাওয়ার মানে আমরা যেমনটি দেখছি, আপনি যেমনটি বলছিলেন যে কয়লায় পুড়ে একেবারে ছিন্ন বিচ্ছিন্ন অবস্থা, এই অবস্থা হওয়ার কারণটা কি? এ ব্যাপারে কি ফায়ার সার্ভিস সংশ্লিষ্ট কেউ কোনো তথ্য দিয়েছেন কিনা আপনাকে? আসলে ফায়ার সার্ভিসে যেটা বলে, আসলে দেখেন একে তো শীতকাল, কুয়াশা থাকে, আর এজন্য কিন্তু লঞ্চের চারপাশ কিন্তু ত্রিফল দিয়ে আটকানো থাকে, যে কারণে কিন্তু আগুন দ্রুতই ছড়িয়ে পড়েছে এবং পুরো লঞ্চে কিন্তু ছড়িয়ে গেছে। ছড়িয়ে যাওয়ার পর কিন্তু তারা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে এনেছে, কিন্তু এত দ্রুত কিভাবে আগুন ছড়ালো বা এত ভয়াবহ পরিস্থিতি কেন হলো সেই ব্যাপারে কিন্তু এখন পর্যন্ত তারা কিছু জানেনি। জেলা প্রশাসনের পক্ষ থেকে তদন্ত কমিটি করার একটা প্রক্রিয়া শুরু করেছে। সেই তদন্ত কমিটি আসলে উদ্ঘাটন করবে যে কিভাবে এত বড় ভয়াবহ ঘটনা ঘটলো। আর নদীর মধ্যে ঘটনা, পানির মধ্যে, এক্ষেত্রে কিন্তু অনেকে বাঁচার জন্য নদীতেও কিন্তু ঝাঁপিয়ে পড়েছে। এরকমের কিন্তু 2 ব্যক্তির লাশ উদ্ধার করেছে। আমরা এখন ইঞ্জিন রুমের এখানে আছি, দেখুন যে ইঞ্জিন রুম কিন্তু একদম পুরে ভস্মীভূত হয়ে গেছে, সবকিছু কিন্তু আসলে পুরে ছারখার হয়ে গেছে। আর যেহেতু আটকানো ছিল, এই কারণে কিন্তু মানুষজন বাঁচতে মানে বেশি একটা বের হতে পারেনি। কততলা বিশিষ্ট, যেটি জানতে চাইবো যে এটি কততলা বিশিষ্ট একটি লঞ্চ, এবং এটির কি প্রত্যেকটি তলাতে, আমরা যে তলাতে এখন দেখছি এটি আসলে কততম তলা আপনি দেখাচ্ছেন, ইঞ্জিন রুম যেখানে বলছিলেন, এবং আর বাকি অন্যান্য তলাগুলোতেও কি একইভাবে পুড়েছে কিনা, এবং সেক্ষেত্রে কোনো তলায় আর কোনো হতাহত মানুষের আটকে থাকার কোনো সম্ভাবনা আছে কিনা? আমি এখন রয়েছি এই লঞ্চ 3য় তলায় লঞ্চ, এই লঞ্চের নিচতলা রয়েছে ইঞ্জিন রুমে, যেহেতু ইঞ্জিন রুম থেকে আগুন লেগেছে সেখানেই ছিলাম। এখানে কিন্তু এই লঞ্চের প্রায় দুই ফ্লোরে, অর্থাৎ 2 ফ্লোরে কিন্তু যাত্রী বসে যায়, আমরা যেটাকে ডেক বলি, সেই ডেকে কিন্তু যাত্রী যায়। সেই যাত্রী কিন্তু এই জন্য নিচের ফ্লোরে কিন্তু অনেক লোক হতাহত হয়েছে, মারা গিয়েছে। আর হলো উপরে যে কেবিনে যারা ছিল তারাও কিন্তু আসলে বুঝে উঠতে পারেনি, বা অনেক সময় ভোর রাতের দিকের ঘটনা, যেহেতু ঘুমেছিল এই কারণে অনেক ক্ষয়ক্ষতি এবং ওই লোকজন হতাহতের ঘটনা বেশি ঘটেছে। আর ফায়ার সার্ভিস কিন্তু এখনো কারণ নিরূপণ করছে এবং প্রত্যেকটা ফ্লোরে কিন্তু গিয়েই তারা এখনো অনুসন্ধান চালাচ্ছে যে কোনো মৃতদেহ পাওয়া যায় কিনা বা আরো কোনো ব্যক্তিরা রয়েছে কিনা। আর এখানে স্বজনদের এবং স্থানীয় উৎসুক জনতার কিন্তু অসংখ্য ভিড় রয়েছে, তারাও কিন্তু দেখছে এবং স্বজন যারা আছে তারা তাদের আত্মীয় স্বজনকে খুঁজতেছে। আর এই প্রতিটা ফ্লোরের কিন্তু একই অবস্থা, এরকমের পুরে ভস্মীভূত হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে স্বজন এবং স্থানীয় লোকজন সহ অসংখ্য লোকজন কিন্তু এখনো ভিড় জমিয়ে রয়েছে। কেউ তাদের স্বজনদের খুঁজে বেড়াচ্ছে যে যদি তাকে পাওয়া যায়, তার মরদেহটা যদি পাওয়া যায়। আর ফায়ার সার্ভিস কিন্তু এখনো তারা উদ্ধার কাজ সমাপ্তি করে নেই, এখনো তারা উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। লঞ্চের প্রতিটি 3য় তলা আহত হওয়া প্রত্যেকটি মানুষই কি ইতিমধ্যে হাসপাতালে নেওয়া হয়ে গেছে, এবং যে মানুষগুলো ঝালকাঠি সদর হাসপাতালে গেছেন তারা কি ঝালকাঠি সদর হাসপাতালে আছেন নাকি সেখান থেকে তাদেরকে আবারও বরিশালের দিকে নিয়ে যাওয়া হয়েছে, এরকম কোনো তথ্য আপনার কাছে আছে কিনা?
জি, এখান থেকে সকালেই কিন্তু যারা আহত ছিল বা দগ্ধ ছিল তাদেরকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে 43 জনকে ভর্তি করা হয়েছে এবং বাকি যারা রয়েছে প্রায় 100 শতাধিক বলা হচ্ছে। এখানে ধারণা করা হচ্ছে যে 150 থেকে প্রায় 200-র কাছাকাছি লোক কিন্তু দগ্ধ হয়েছে বা আহত হয়েছে। তাদেরকে কিন্তু বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে এবং বাকি যারা রয়েছে বা অল্প যারা আহত হয়েছে বা অল্প অগ্নিদগ্ধ হয়েছে তারা কিন্তু বিভিন্ন জায়গা থেকে স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছে। আর এখন পর্যন্ত যেহেতু উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়নি, এখনো যেহেতু আর অনেক বড় লঞ্চ যেহেতু 3 তলা, সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা লঞ্চ এই লঞ্চে কিন্তু অনেক যাত্রী থাকে, লোক থাকে। আর আগুনে লঞ্চে মালামাল বহন করার কারণে অগ্নিকাণ্ডে পুরো একদম স্তূপ হয়ে গেছে দেখে এখানে কিন্তু আসলে বোঝা যাচ্ছে না। এই কারণেও কিন্তু খুঁজে যদি কোনো মরদেহ থাকে সেটা খুঁজতেও কিন্তু সময় লাগে। তারপরে যে কেবিনগুলো রয়েছে, আপনারা জানেন যে সকল রাতের ঘটনা যেহেতু ভোর রাতের, সেই সময় কিন্তু অধিকাংশ কেবিনই আরেকটা ফুলের একটু উঠতে চাইছিলাম। ঝালকাঠি থেকে লঞ্চ দুর্ঘটনার সর্বশেষ খবর জানাতে যোগ দিয়েছিলেন সহকর্মী আব্দুর রহিম। এবছরে শীত মৌসুমে রাজধানীতে বায়ু দূষণ বেড়েছে 19 ভাগ। সবচেয়ে বেশি দূষণ 300 ফিট এলাকায়। দূষণের কারণে শ্বাসকষ্ট, অ্যালার্জি সহ নানা রোগে ভুগতে হচ্ছে নগরবাসীকে। বিশেষজ্ঞরা বলছেন দূষণ থেকে বাঁচাতে প্রতিদিন পানি ছিটাতে হবে রাস্তায়। সিটি কর্পোরেশন বলছে রাজধানীতে চলমান উন্নয়ন প্রকল্পগুলো তাদের দায়িত্ব পালন করছে না। বড়দিন উপলক্ষে ফুল, নানা রঙের বেলুন আর আলোকসজ্জায় সাজানো হয়েছে রাজধানীর গির্জাগুলো। বর্ণিল সাজে সেজে উঠেছে ক্রিসমাস ট্রি। যীশুখ্রিস্টের জন্মের সময়কে স্মরণ করতে আলাদা করে বানানো হয়েছে গোয়ালঘর। শিশু যীশুখ্রিস্ট, মা মেরির প্রতিকৃতি রাখা হয়েছে সেখানে। খ্রিস্ট ধর্মাবলম্বীদের বিশ্বাস, সৃষ্টিকর্তার মহিমা প্রচার ও মানবজাতিকে সত্য ও ন্যায়ের পথে পরিচালনার জন্য জন্ম নিয়েছিলেন যিশু। বড়দিনে আমরা যীশু খ্রিস্টের আগমনের কথা স্মরণ করি। খ্রিস্ট ধর্মবিশ্বাসে একটা সুন্দর সুযোগ এই বড়দিন, যেখানে আমরা ঈশ্বরকে আমাদের মাঝে পেতে পারি। করোনার কারণে এবারও বড়দিন পালন করা হচ্ছে স্বাস্থ্যবিধি মেনে। উন্মুক্ত স্থানে উৎসব না করার আহ্বান জানিয়েছেন ধর্মযাজকেরা। বাইরে কোনো গণজামায়াত হবে না, সবগুলো গির্জাঘরের ভিতরে হবে। আমরা যথেষ্ট সতর্ক আছি যাতে কোনো রকমে কেউ হামলা করতে না পারে। পুলিশ বাহিনী সহ এবং আমাদের ভলেন্টিয়ার নিয়ে আমরা প্রস্তুত। বড়দিনের উৎসবকে রাঙিয়ে তুলতে রাজধানীর অভিজাত হোটেলগুলোতেও চলছে সাজসজ্জা। নানা পদের খাবারের পাশাপাশি শিশুদের জন্য থাকছে নানা আয়োজন। 25 তারিখ আমাদেরকে একটি জমকালো অনুষ্ঠান হতে যাচ্ছে বাচ্চাদের জন্য, যেটা কিডস কার্নিভাল, সকাল 9টা থেকে রাত্র 9টা পর্যন্ত। আমরা স্পেশাল লাইভ বারবিকিউ অনুষ্ঠান রেখেছি, যেটার সাথে লাইভ মিউজিক থাকছে। তাছাড়াও আমাদের যেটি কন্টিনেন্টাল রেস্টুরেন্ট আছে, সেটা আমরা এক্সক্লুসিভ বুফে লাঞ্চ এবং বুফে ডিনারটা সম্পূর্ণ নতুন আঙ্গিকে করছি। করোনা মহামারী থেকে মুক্ত হয়ে পুরো বিশ্বে আবারও শান্তি ফিরে আসবে। বড়দিনে এটাই প্রত্যাশা খ্রিস্টান ধর্মাবলম্বীদের। বিপ্রজিৎ চন্দ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দর্শক, সংবাদের এই অংশে থাকছে বিজয়ের 50 বছর পূর্তিতে অর্থনীতিতে বেসরকারি খাতের অবদান নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের বিশেষ আয়োজন উদীয়মান বাংলাদেশ। এই ছিল বিরতিহীন সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন সব খবর দেখতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে। তলাবিহীন ঝুরির তকমা মুছে স্বাধীনতার 50 বছরে উন্নয়নের উদাহরণ এখন বাংলাদেশ। মাথাপিছু আয়, গড় আয়ু, জিডিপিতে পেছনে ফেলেছে অনেক দেশকে। কৃষি, বিদ্যুৎ সহ নানা খাতে এসেছে অভাবনীয় সাফল্য। হচ্ছে পদ্মা সেতু, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, মেট্রো রেল। উন্নয়নের এই অগ্রযাত্রায় সমান তালে এগিয়েছে বেসরকারি খাত। গড়ে উঠেছে বিলিয়ন ডলার কোম্পানি। সেখানে কাজ পাচ্ছেন হাজারো কর্মী। বিন্দু থেকে কিভাবে তারা মহিরুহ হয়ে দেশকে তুলে ধরেছে বিশ্ব দরবারে, সে গল্প অনেকের কাছেই বিস্ময়। দেশের তেমনই একটি শিল্প গ্রুপ প্রাণ আরএফএল। চল্লিশ বছরের পথ চলায় প্রাণ আরএফএল গ্রুপে বর্তমানে কর্মসংস্থান হয়েছে 1,25,000 মানুষের, যার প্রায় 60% নারী কর্মী।
গ্রুপের বিক্রির পরিমাণ ছাড়িয়েছে ২১,০০০ কোটি টাকা। মোটা দাগে 10টি শ্রেণীতে প্রাণ 800টির বেশি পণ্য তৈরি করে। আরএফএল তৈরি করে প্রায় ৫,৫০০ পণ্য। দেশের বিভিন্ন স্থানে প্রাণ আরএফএলের 23টি কারখানা রয়েছে। ১৯৮১ সালে সেনাবাহিনীর মেজর জেনারেল পদে থাকার সময় অবসর নেন আমজাদ খান চৌধুরী। পেনশনের টাকা দিয়ে দেশের উত্তরাঞ্চলের বিশুদ্ধ খাবার পানি ও কৃষিকাজে সেচের পানি সরবরাহের উদ্দেশ্যে টিউবওয়েল ও কৃষি সহায়ক যন্ত্রপাতি তৈরির মাধ্যমে রংপুর ফাউন্ড্রি লিমিটেড আরএফএল এর যাত্রা শুরু। আর প্রাণের শুরু হয় ১৯৮৫ সালে নরসিংদীতে কলা, পেঁপে, আনারস ইত্যাদি চাষ করার মাধ্যমে। কিন্তু দেখা গেল মৌসুমের সময় দাম পাওয়া যায় না, আবার সংরক্ষণের অভাবে প্রচুর ফসল নষ্ট হয়ে যায়। সে চিন্তা থেকে ১৯৯৩ সালে কারখানা স্থাপন করে বিভিন্ন ফলের জুস, শাকসবজি প্রক্রিয়াজাত শুরু হয়। ১৯৯২ সালে যুক্তরাষ্ট্র থেকে স্নাতক শেষে ব্যবসায় যোগ দেন আমজাদ খান চৌধুরীর দ্বিতীয় সন্তান আহসান খান চৌধুরী। বাবার মৃত্যুর পর ২০১৬ সাল থেকে গ্রুপের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। আজকে দেশের কোনায় কোনায় বিশ্বজুড়ে প্রাণ আরএফএলের পণ্য ছড়িয়ে দেওয়ার মূল কারিগর আহসান খান চৌধুরী। প্রথম অবস্থায় মূলধনটা কিন্তু আমাদের জন্য একটি কষ্টকর ব্যাপার ছিল, বাট আমরা যেহেতু একটি সামরিক পরিবার থেকে ব্যবসায়িক পরিবারে আমরা রূপান্তরিত হই, সো আমাদের পরিবারে সবসময় কিন্তু মিতব্যয়িতা একটি ইম্পর্টেন্ট পয়েন্ট আকারে কাজ করে। সো আমার এখনো মনে আছে আমাদের পরিবার যে টাকা উপার্জন করতেন আমার বাবা, আমরা প্রতিনিয়ত সেই উপার্জনকে কিন্তু আমাদের ব্যবসায় কিন্তু আমরা সবসময় আমরা ফেরত দিয়েছি, এবং এই উপার্জন থেকেই কিন্তু উত্তরোত্তর আজকে এই প্রাণ আরএফএলের কর্মযজ্ঞ শুরু হয়েছে, এবং আজকে দিন পর্যন্ত আমরা আমাদের ব্যবসাতে যা উপার্জন করছি তার সিংহভাগ আমাদের ব্যবসাতে পুনরায় আমরা বিনিয়োগ করেছি। বর্তমানে প্রাণের ১ লাখ চুক্তিভিত্তিক কৃষক রয়েছে, যাদের কাছ থেকে বিভিন্ন পণ্য সংগ্রহ করা হচ্ছে। অন্যদিকে টিউবওয়েল ও কৃষি সহায়ক যন্ত্রপাতি থেকে শুরু করে এখন পিভিসি পাইপ ও ফিটিংস, ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স পণ্য, ফার্নিচার, বাইসাইকেল সহ বিভিন্ন ধরনের পণ্য উৎপাদন করে ভোক্তার কাছে পৌঁছে দিচ্ছে আরএফএল গ্রুপ। অনেকের মনেই প্রশ্ন, কি কি পণ্য প্রাণ আরএফএল তৈরি করে না? দেশের গণ্ডি পেরিয়ে ইউরোপ, যুক্তরাষ্ট্র, কানাডার সুপার শপে এখন প্রাণের পণ্য বিক্রি হয়। মধ্যপ্রাচ্য, ভারতের রাজ্যে রাজ্যে, নেপাল, ভুটানে প্রাণের সরব উপস্থিতি। এমনকি আফ্রিকাতেও প্রাণ আরএফএলের ভালো অবস্থান রয়েছে। আমরা কাসাবাতে অনেক কাজ করছি, আমরা বিভিন্ন ধরনের স্টার্চে আমরা আসবো, আমাদের একটা সল্ট ফ্যাক্টরি হবে আগামীতে, আমাদের ব্রেড ফ্যাক্টরিতে আরও উন্নয়ন ঘটানো সম্ভব হবে, আমরা ইনস্ট্যান্ট ম্যাকারনি আমরা বাংলাদেশের জন্য আনবো। বর্তমানে বিশ্বের ১৪৫টি দেশে পণ্য রপ্তানি করছে তারা। পরপর ১৬ বার জাতীয় রপ্তানি ট্রফি অর্জন করে প্রাণ আরএফএল। আমার মনে হয় খুব বেশি মহাদেশ নাই যেখানে আমাদের প্রাণের পণ্য সামগ্রী আমরা রপ্তানি করছি না, এবং আশা করি আগামী দিনে আমরা এক্সপোর্ট বাজারে আরো উত্তরোত্তর আরো উন্নতি সাধন করতে পারবো। এখন আর প্রাণ আরএফএলকে ঋণের জন্য ব্যাংকে গিয়ে ধর্ণা দিতে হয় না। কখনো খেলাপি না হওয়ায় ব্যাংকই স্বউদ্যোগে তাদের ঋণ দেয়। প্রাণ ঋণ পায় বহুজাতিক প্রতিষ্ঠানের কাছ থেকেও। প্রথম দিন থেকে কিন্তু আমাদের ফিলসফিটা কিন্তু অনেক ক্লিয়ার ছিল যে আমরা যত টাকাই ব্যাংকের থেকে আমরা গ্রহণ করি না কেন, আমরা সময় মতো আমরা ব্যাংকে তার সুদটা পৌঁছে দিব। সো এই মূল্যবোধ আমরা সামনে রেখে আমরা কাজ করেছি, এবং ব্যবসাতে কিন্তু উঁচা নিচা, কষ্টকর সময়, ভালো সময় কিন্তু থাকবে, বাট যদি মানুষের যদি নিয়তটা যদি ভালো হয়, অবশ্যই ব্যবসায়ী আকারে কিন্তু বিভিন্ন সময় কিন্তু আমরা কাটিয়ে উঠতে পারবো, এবং ব্যাংকে তার ন্যায্য পাওনা আমরা পৌঁছে দিতে সক্ষম হব। নতুন উদ্যোক্তাদের প্রতি আহসান খান চৌধুরী বলেন, মেধা আর পরিশ্রমের মাধ্যমে লক্ষ্য অর্জন সম্ভব, তবে সাফল্য পেতে হলে সততার সাথে ব্যবসা পরিচালনার বিকল্প নেই। আমি নাসিম আক্তার, আমি প্রায় 1 বছর ধরে এখানে কাজ করছি। এখানে স্যার ম্যাডামরাও খুব ভালো, খুব সহযোগিতা করে, সিনিয়র আপারা ওরাও ভালো করে কাজ বুঝায় শোনায় দেয়। আমি এখানে বিগত 14 বছর ধরে কাজ করতে আছি। এখানে সুবিধা কাজ করতে গেলে যেমন কোনো অসুখ বিসুখ হলে তাৎক্ষণিক কোনো চিকিৎসার ব্যবস্থা আছে, এবং কোনো জরুরি কোনো ছুটি ছাড়া দরকার হলে স্যারেদের কাছে চাইলে আমরা সাথে সাথে স্যারেদের কাছ থেকে পাই না। আপনাদের নিজেদের কর্মীকে ভালোবাসতে হবে, নিজেদের ফ্যাক্টরিকে ভালোবাসতে হবে, ছোট ছোট কর্মযজ্ঞ গড়ে তুলতে হবে, এবং এই কর্মযজ্ঞ গড়ে তোলার মাঝেই বাংলাদেশের শিল্পায়ন ঘটবে, এবং উত্তরোত্তর বাংলাদেশের শিল্প বিপ্লব ঘটবে, এবং বাংলাদেশ এগিয়ে যাবে, এবং অবশ্যই উদ্যোক্তারা এগিয়ে যাবে।
প্রাণ PRAN, প্রোগ্রাম ফর রুরাল অ্যাডভান্সমেন্ট ন্যাশনাল। এবং এটার মানে হচ্ছে যে বাংলাদেশের কৃষক যে সমস্ত পণ্য উৎপাদন করবে এই পণ্যকে ব্যবহার করেই প্রাণ কিন্তু আগামী দিনে আরও এগিয়ে যাবে। সো প্রোগ্রাম অংশীদার আকারে কখন আমরা আমকে ব্যবহার করছি, কখন আমরা দুধকে ব্যবহার করছি, কখন আমরা বাদামকে ব্যবহার করছি, এবং পুরোটার মূলে রয়েছে প্রাণ।